ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছে মানুষ। রাজধানীর রেল ও বাস স্টেশনগুলোয় দেখা যায় গ্রামমুখী যাত্রীদের ভিড়। বেশিরভাগই ঈদের ছুটিতে যাচ্ছেন বেড়াতে। এদিকে প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ কাটিয়ে ব্যস্ত নগরীতে ফিরছেন অনেকেই। এস.এম. আরিফের রিপোর্ট। কমলাপুর রেল স্টেশনের এই চিত্র দেখে মনে হচ্ছে ঈদ সামনে রেখে ঢাকা ছাড়ছে মানুষ, অথচ আজ ঈদের তৃতীয় দিন। ঢাকায় ঈদ কাটিয়ে অনেকেই যাচ্ছেন গ্রামের বাড়ি। এদের মধ্যে কেউ টিকিট না পাওয়ায়, কেউ ব্যস্ততার কারণে দেরিতে যাচ্ছেন, আবার কেউ বা ঢাকা ছাড়ছেন বেড়ানোর উদ্দেশ্যে। আমরা ঢাকায় ঈদ কাটাইছি, এখন ঘুরতে যাচ্ছি ঈদের ছুটি কাটাতে এবং ভ্রমণ করতে। জাম ছিল যেন যেতে পারিনি, তারপর টিকিট পাইনি। আমরা গতকালকে টিকিট করছি অনলাইনে, তারপর আজকে যাচ্ছি। ঈদের আগে তো অনেক ভিড় থাকে, এখন তো আর অতটা ভিড় নেই, তাও দেখতেছি একই ভিড়। ঢাকায় ঈদ করা হয়, প্রোগ্রাম ছিল ঢাকায়, এরপরে এখন যাচ্ছি। এখন আমি সিলেট যাই আমার নানু বাসায়। ছুটি শেষ না হলেও অনেকেই ফিরছেন ব্যস্ত নগরী ঢাকায়। শেষ সময়ে ভিড় এড়ানো আর প্রয়োজনে আগেভাগেই ফিরে এসেছেন তারা। খুব ভালো, আশা করি দেশবাসী সবাই ভালো কাটছে। ফ্যামিলির জন্য তো খারাপ লাগছে, তারপর হচ্ছে আপনার আরও পড়াশোনার একটু চাপ আছে। রাজধানীর বাস কাউন্টারগুলোতেও দেখা গেছে একই চিত্র। ঢাকায় ফেরার চেয়ে রাজধানী ছেড়ে যেতে চাওয়া মানুষের সংখ্যাই বেশি। ঈদটা ঢাকাতে শ্বশুর বাড়িতে কাটাইছি, আর এখন যাচ্ছি হচ্ছে বাবার বাড়ি কুমিল্লা। পরের দিন বাসায় মেহমান আসছিল, যার কারণে এখন ওদের নানি বাড়িতে যাবে, তাই নিয়ে আসি। প্রিয়জনের সাথে ঈদ কাটিয়ে পেশাগত কারণে অনেকেই ফিরছেন আগে, কেউ বা ফিরেছেন প্রয়োজনের তাগিদে। আমার ওয়াইফের ডক্টর আমাদের ডিউটি আছে, এই জন্য চলে আসছে আগে। যাওয়ার সময় 200 টাকা ভাড়া নিচ্ছে দাউদকে নিয়ে। এটা জুলুম, কারণ ম্যাজিস্ট্রেটে পারবে না এটা, অতএব নিজেকে সংস্কার হইতে হবে। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। শহরে নিম্নবিত্তদের ঈদুল ফিতর ছিল অন্য 10টা দিনের মতোই, আর উৎস সচল রেখেই সবাই চেষ্টা করেছেন টিকে থাকার লড়াইয়ে থাকতে। দিন শেষে পরিবার দিয়ে ভালো মন্দ খাওয়া আর শিশুদের আনন্দের মধ্যে সীমাবদ্ধ ছিল নিম্ন আয়ের মানুষের ঈদের খুশি। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। ঈদের দিন বিশেষ কোনো আবহ নিয়ে আসে না মোজাম্মেল হকের জীবনে। অসুস্থ প্রতিবন্ধী স্ত্রীকে গ্রামে রেখে রাজধানীতে রিকশার প্যাডেল চালিয়ে করে উপার্জন। স্ত্রীর ঔষধ আর দুবেলা দুমুঠো খাবার জোগাতেই যখন রিকশাই একমাত্র ভরসা, তখন ঈদের আনন্দ তো দূরের কথা। বউয়ের ঔষধের টাকা জোগাড় করতে ঈদে বাড়ি না গিয়ে বাড়তি কিছু আয়ের আশায় ঈদের আনন্দকে বিসর্জন দিয়ে রয়ে গেছেন ঢাকাতেই। ঢাকায় ঈদ করতেছি, বাড়ির কোনো কামাই করতে পারিনি, যার জন্য যাওয়ার মতো কোনো প্রস্তুত হয়নি। বাড়ির বিভিন্ন সমস্যা, বাড়ির লোক অসুস্থ, কেমন। শুধু মোজাম্মেল নয়, বগুড়ার ঝন্টু মিয়াও মাহারা সন্তানদের ঈদে নতুন কাপড় কিনে দিতে রীতিমতো যুদ্ধে নেমেছেন। ঈদের দিন বিজয়সরণী এলাকায় হস্তশিল্প নিয়ে প্রতিটি গাড়ির জানালায় টোকা দিয়ে পণ্য বিক্রির চেষ্টা করছেন। আমার দুটো সন্তানের লেগে আমি মার্কেট করে এখনো বাড়ি যেতে পারি নাই, এর লেগে আমি আসি। যদি আমি বেচা কিনে করতে পারতাম তাহলে আমি থাকতাম না। এদিকে যাত্রীদের সেবা ও বাড়তি কিছু টাকার আশায় নিজের ঈদ আনন্দ জলাঞ্জলি দিয়ে পরিবার ছাড়া ঢাকায় ঈদ করছেন বাস ড্রাইভার এনায়েত আলী। দুটো পয়সা ছাড়া বলাবানের কাছে কি বলবো, দুটো পয়সা তো দেওয়ার দরকার তাদের। ঈদের সময় যদি টাকা পয়সা সারা বাড়ি যায় তাহলে তো দেখায় খারাপ। এমন হাজারো পরিবারে রয়েছে শুধুমাত্র দায়িত্ব ও আর্থিক অনটনে যেতে পারেন না নারীর টানে বাড়ি। ঈদে প্রায় 2 কোটি মানুষ রাজধানী ছেড়েছেন, কিন্তু কিছু মানুষ রয়ে গেছেন ঢাকাতেই। নিজের ঈদ আনন্দকে বিসর্জন দিয়ে পরিবারের জন্য বাড়তি কিছু আয়ের আশা, এমনটি প্রত্যাশা তাদের। শিমুল খান, মাই টিভি, ঢাকা। নতুন জামা কাপড় পরে পরিবারের সাথে ঘুরে বেড়ানো কিংবা বন্ধুদের সাথে আড্ডা, শিশু কিশোরদের ঈদ আনন্দ তো এমনই হওয়ার কথা। তবে কারো কারো ভাগ্যে জোটে না এই আনন্দ, বরং ঈদের সময়ে ভর করে বিষণ্ণতা। বলছিলাম এতিমখানায় বেড়ে ওঠা এতিম শিশু কিশোরদের কথা। বাবা মা হারানো, পরিবার ছাড়া বেড়ে ওঠা এসব শিশুর মলিন মুখ জানান দেয় তাদের হৃদয়ে রক্তক্ষরণ, চাপা কষ্ট আর হাহাকারের কথা। এস.এম. আরিফের রিপোর্ট। ইয়াসিন 2 বছর বয়সে বাবা হারিয়েছেন। 6 বছর আগে জায়গা হয়েছে আজিমপুরের স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায়। পড়াশোনার শুরুটাও এখান থেকে। এখন তার বয়স 12। পরিবারের সাথে সবাই যখন ঈদের আনন্দে মশগুল, তখন ইয়াসিনের সময় কেটেছে এই এতিমখানায়। হয়তো আজকে বাবা নাই, তাই বাবার সালামি পাইনি।
বাবার সাথে ঈদ করতে পারিনি, কষ্ট লাগতেছে। বাট এখানেও তো আমার সবাই ভাইয়ের মতো, তাদের সাথেও থাকতেছে, অনেক মজা লাগতেছে। ইয়াসিনের মতো অনেক শিশু কিশোরের ঈদ কেটেছে কোনো না কোনো এতিমখানায়, যাদের কারো বাবা নেই, কারো মা বাবা দুজনই নেই। পিতামাতাহীন পৃথিবী কতটা কঠিন, যাদের নেই কেবল তারাই এর মর্ম বোঝেন। বাবা ধনী হোক কিংবা বড় লোক সেটা বড় কথা না, বড় কথা হলো বাবা থাকাটা। বাবা এবং মা তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সেরা নিয়ামত। আসলে এই দুজনের ভিতরে যে কোনো একজন না থাকা যে কত বড় একটা, কত কষ্টের একটা জীবন, এটা একমাত্র আমাদের মতো যারা এতিমখানা দ্বারা থাকছে একমাত্র তারাই বলতে পারবে। রাস্তায় কত অনেক গরিব মানুষ আছে, তাদের দেখতে অনেক খারাপ লাগে। আমিও তো একটা এতিম, এখানে আমার দান করার ইচ্ছা আছে যখন বড় হব। সময়ের সাথে সাথে অনেকেই মানিয়ে নিয়েছেন নিজেদের বন্ধু সহপাঠী আর এতিমখানা সংশ্লিষ্টদের সাথে ঈদসহ বিভিন্ন অনুষ্ঠান পালনের মধ্য দিয়েই আনন্দ খুঁজে নেন তারা। ঈদের সময় বাগানে ঘুরছি, পরে স্যাররা আইসক্রিম খাওয়াইছে, অনেক কিছু খাওয়াইছে। সবার লাগে মজা করে, স্যার ম্যামরা আদর করে অনেক। বাবারে দেখেন নাই, বাবা থাকলে ভালো হইতো। কর্তৃপক্ষ জানায় পিতা মাতাহীন এই শিশু কিশোরদের মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে সম্ভাব্য চেষ্টা থাকে তাদের। পরিবারের সাথে ঈদ করা ভাগ্যের বিষয়। এখন যেহেতু আল্লাহ তাআলা তাদেরকে ওই ভাগ্য না দিয়েই আমাদের কাছে পাঠাইছে, আমাদের সাধ্যমতো আমরা যেটা চেষ্টা করি যে ওদেরকে ওই জিনিসটা বা ওই বেদনাটা যেন ভুলায় রাখতে পারি, সেই চেষ্টাটা আমরা অবশ্যই করি। সংশ্লিষ্টদের প্রচেষ্টায় ঈদের এই সময়ে এতিম শিশুরা ক্ষণিকের জন্য হলেও ভুলে যায় অসহায়ত্ব, দুঃখ, কষ্ট এবং যন্ত্রণার কথা, সংসারে বাবা মা না থাকার কথা। এস.এম. আরিফ, মাইটিভি, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কখনো বলেনি আগে নির্বাচন পরে সংস্কার। এসব কথা বলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। সকালে ঠাকুরগাঁয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে ন্যূনতম সংস্কার চায় বিএনপি। গণতন্ত্রই মূল দাবি করে মহাসচিব বলেন, গণতন্ত্রই রাষ্ট্র পরিচালনার জন্য শ্রেষ্ঠ ব্যবস্থা। গণতন্ত্রই হচ্ছে শ্রেষ্ঠ ব্যবস্থা শাসনের জন্য, সুশাসনের জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য। দিস দ্য অনলি সিস্টেম যেখানে মানুষের বক্তব্য কাজে না হয়। যারা নির্বাচিত তারা দেশ চালায়। তো এই যে আমরা একটা জুজুর ভয়ে থাকি যে রাজনৈতিক দলগুলো স্বৈরাচার হয়ে ওঠে, স্বৈরাচার হয়ে উঠলে তো আওয়ামী লীগের মতো অবস্থা হয়, তাই না? এখানে স্বৈরাচার হয়ে উঠলে জনগণই তাদেরকে বের করে দেয়। সুতরাং এটার জন্য গণতন্ত্রের কোনো দোষ না। গণতন্ত্র অবশ্যই দ্য বেস্ট সিস্টেম। কেয়ারটেকার গভর্নমেন্ট, আমাদের দেশের যে কালচার, সেই কালচার অনুযায়ী আমাদের এখানে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটাই হচ্ছে বেস্ট সিস্টেম। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার দ্রুত ফিরিয়ে আনতে কাজ করছে জাতীয় ঐকমত্য কমিশন। মাইটিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কথা জানিয়েছেন কমিশনের অন্যতম সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। আর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিম বলেছেন, ভবিষ্যতে নির্বাচনগুলোতে ইতিহাস সৃষ্টি করতে হলে সমন্বয়হীনতা দূর করতে হবে। মনোয়ার হোসেনের ক্যামেরায় আবু সাইদুপুর বিশেষ রিপোর্ট। 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর 8 আগস্ট গঠিত হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। গত 15 জানুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। আর এই কমিশনের কাজ হবে রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐকমত্য গড়ে তোলা। এই কমিশনের সদস্য হিসেবে রয়েছেন 6 জন কমিশনের প্রধান। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের কর্মযজ্ঞ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে আলোচনা। কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার তুলে ধরেন গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার সহ রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের প্রসঙ্গ। আমরা মত বিনিময় শুরু করেছি, রাজনৈতিক দলের সাথে আমরা সংলাপ শুরু করেছি। তো আমরা আশা করি যে এর মাধ্যমে এর থেকে আমরা কতগুলো বিষয় ঐকমত্যে বসতে পারবো, যার ফলে কতগুলো সংস্কার বাস্তবায়িত হবে। এই সংস্কারগুলো কিছু বাস্তবায়ন করবে সরকার, কিছু বাস্তবায়ন করবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো, আর কিছু বাস্তবায়ন করবে রাজনৈতিক দলগুলো।
তবে সমন্বয়হীনতার ঘাটতি দূর করার পরামর্শ দিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিম। এই যে জাতীয় ঐক্যমত কমিশন, সরকার এবং নির্বাচন কমিশন, এদের কাজের মধ্যে একটা সমন্বয় দরকার। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। ধরুন যে ইলেকশন কমিশন পলিটিক্যাল পার্টির নিবন্ধনের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। এই বিজ্ঞপ্তিটা তারা কোন আইন দিয়ে দিয়েছে? পুরনো আইন। তা সংস্কারে তো কিছু পরামর্শ আছে, কিছু রিকমেন্ডেশন আছে, অর্থাৎ সেগুলো বাস্তবায়নের আগেই এই উদ্যোগটা নেওয়া হয়েছে। তাহলে সংস্কার করে লাভ কী? কাজে আমার প্রশ্ন হচ্ছে এখানে একটা সমন্বয় লাগবে। আর তাই ডক্টর বদরুল মজুমদার ও ডক্টর আব্দুল আলিম অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে দিয়েছেন নানা পরামর্শ। যে বিষয়গুলো সুপারিশ করা হয়েছে, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, একই সঙ্গে সংবিধান সংস্কার কমিশনের কিছু আছে, এই নির্বাচন সংক্রান্ত বিষয়, এগুলো যাতে দ্রুততম সময়ের মধ্যে, যেগুলো খুব রিকোয়ার্ড, যেগুলো বাস্তবায়ন করতে হবে আগামী নির্বাচনের আগে, নাহলে তো আমরা কোনো পরিবর্তন দেখতে পাবো না। এই জন্যেই এই একটা সমন্বয় দরকার। গণতান্ত্রিক উত্তরণ মানে এটা শুরু হইতে হবে একটা সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে। এবং নির্বাচনে শুধু গণতন্ত্র নয়, গণতন্ত্রের জন্য আরও অনেক কিছু দরকার। অনেকগুলো মানুষের অধিকার প্রতিষ্ঠিত হওয়া দরকার, আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়া দরকার। আবু সতপু, মাই টিভি, ঢাকা। 20টার বেশি। শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়ন বিল দেওয়ানিয়া গ্রামে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ জোনায়েদ ফরাজির বাড়িতে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে স্থানীয় দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। নড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর ঘটনায় একজনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। নড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন শহীদ জোনায়েদ ফরাজির পিতা শাহলম ফরাজি। দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি। পবিত্র ঈদ উল ফিতরে চলছে টানা 9 দিনের ছুটি। এই ছুটিকে কেন্দ্র করে লাখো পর্যটককে ভরপুর পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। বিনোদন স্পটগুলোতে ভ্রমণে ব্যস্ত তারা, আবার অনেকে এবার সৈকত ভ্রমণ অন্যরকম ভালো লাগার অনুভূতি। এদিকে পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। প্রতিনিধি গোলাম আরিফ লিটনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। ঈদ উল ফিতরের টানা 9 দিনের ছুটিতে লাখো পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। সমুদ্রের বালিয়াড়িতে ছোটাছুটি আর ক্ষণিক শান্তির পরশ পেতে নোনা জলের উচ্ছ্বাসে মেতেছেন তারা। সেই সাথে বিনোদন স্পটগুলোতেও ঘুরছেন দেশের নানা প্রান্ত থেকে ভ্রমণে আসা পর্যটকেরা। এবার চাপমুক্ত ঈদ অবকাশের ভ্রমণে আসতে পেরে অন্যরকম অনুভূতি অনেকের। দীর্ঘ ছুটি, এখানে আসতে পারে এই ঈদ অবকাশটা খুব ভালো যাবে। আমাদের জন্য অনেক আনন্দের বিষয়, আনন্দ করতেছি সবাই মিলে। সাধারণত ঈদটা বাসায় করা হয় অথবা ঢাকায় ব্যস্ততার কারণে হয়তো বাড়িতে যাওয়ার সুযোগ হয় না, কিন্তু আল্লাহর এই মহান সৃষ্টি, এই সৌন্দর্য দেখতে পেরে খুবই ভালো লাগছে। এদিকে ঈদের ছুটিতে সাগর তীরের 5 শতাধিক হোটেল মোটেলগুলো পর্যটকে মুখর। হোটেল মোটেলের বুকিংও প্রায় শেষ। 9 দিনের ছুটিতে অনেক পর্যটকের আগমন ঘটেছে, প্রায় হোটেল বুক হয়ে গেছে। আমরা হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির পক্ষ থেকে সবার প্রতি নির্দেশনা দিয়ে দিচ্ছি যে যেন সহনশীল পর্যায়ে যেন রুম রেন্টগুলো থাকে। পর্যটকদের আনন্দ আর স্বস্তির সমুদ্র ভ্রমণে সবসময় সজাগ দায়িত্ব পালন করছে ট্যুরিস্ট পুলিশ। এছাড়াও বাড়তি নিরাপত্তায় সকল আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে মাঠে রয়েছে একাধিক টিম। সার্বিকভাবে আমরা যাতে ট্যুরিস্টকে সেবা দিতে পারি, পাশাপাশি তাদের নিরাপত্তা যাতে নিশ্চিত করতে পারি, এই বিষয়ে আমরা সদা জাগ্রত আছি। অপরদিকে পর্যটকদের নিরাপত্তা জোরদার এবং যে কোনো ধরনের হয়রানি রোধে কাজ করছে জেলা প্রশাসন। আমরা আশা করছি পর্যটকদের জন্য একটি সুন্দর, সুস্থ এবং সাবলীল ঈদ যাত্রা এবং ঈদের ছুটি আমরা আয়োজন করতে পারব। ঈদের এই দীর্ঘ ছুটিতে নিত্য জীবনের কোলাহল ছেড়ে প্রিয় কিছু মুহূর্ত কাটাতে অন্যরকম ভালো লাগায় আনন্দিত ও উচ্ছ্বাসিত সমুদ্রের সৈকতে শহরে আসা লাখো পর্যটক। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ঈদের জনগণের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী দীর্ঘম দায়িত্ব পালন করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। রাজধানীর 5 থানা পরিদর্শন শেষে তিনি একথা জানান। জঙ্গিসহ সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন জাহাঙ্গীর আলম। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। ঈদে রাজধানীর মানুষ নিরাপদে ঈদ উদযাপন করতে পেরেছে কিনা, পাশাপাশি আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নিতে রাজধানীর বেশ কয়েকটি থানা পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এ সময় ঈদ উদযাপন নিয়ে দেশের সার্বিক নিরাপত্তায় পুলিশের ভূমিকা প্রসঙ্গে কথা বলেন জাহাঙ্গীর আলম। সবাই ছুটি গেল, বাহিনীগুলি কিন্তু ছুটি যেতে পারে না, সদস্যরা তারা কিন্তু আপনাকে রাত দিনে কিন্তু এখানে কাজ করতে হয়। প্লাস এখানে যে ভাড়া বাসা থেকে এটা কিন্তু অবস্থাও খুবই খারাপ, থাকার অবস্থা তাদের জন্য খুবই খারাপ। এই জন্য থাকার অবস্থাটা কিভাবে উন্নতি করা যায় এই বিষয়ে একটু আলাপ করা ছিল, এবং আমরা কিভাবে এটা উন্নতি করা দেওয়ার দরকার, যেহেতু তাকে থাকার অবস্থা অবশ্যই উন্নতি করতে হবে। জনগণের নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্ঘুম থাকবে জানিয়ে জঙ্গিসহ সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। এখন নির্দেশনা যেন আপনারা ভালোভাবে ঘুমাইতে পারেন, তারা জেগে থাকবে, জনগণ যেন ঠিকভাবে ঘুমাতে পারে, তাদের যেন কোনো ধরনের সমস্যা না হয়। দেশের নিরীহ মানুষ যাতে এখন থেকে আর হয়রানির শিকার না হয় সেই বিষয়ে সব রকমের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা। আমরা কোনো ধরনের সন্ত্রাসীদের ছাড় দিব না, আর কোনো নিরীহরা যেন কোনো রকমের হয়রানির শিকার না হয় এই ব্যবস্থা করার জন্য তাদের। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। দক্ষিণাঞ্চলে প্রাচীন মুসলিম স্থাপত্যের নিদর্শন 550 বছরে পুরনো মসজিদবাড়িয়া শাহী মসজিদ। দীর্ঘ সংস্কারের অভাবে এখন ধ্বংসের দ্বার প্রান্তে প্রাচীন মুসলিম স্থাপত্য শিল্পের নিদর্শনা। দীর্ঘদিন সংস্কারের অভাবে মসজিদটি তার সৌন্দর্য ঐতিহ্য হারাতে বসেছে। অতি দ্রুত মসজিদটি সংস্কারের কথা জানালেন প্রত্নতত্ত্ব বিভাগের আঞ্চলিক পরিচালক। পটুয়াখালী থেকে মশিউর রহমান বাবলুর তথ্য ও ছবিতে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। দক্ষিণাঞ্চলের সবচেয়ে প্রাচীন মুসলিম স্থাপত্যের অন্যতম নিদর্শন পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ঐতিহাসিক মসজিদবাড়িয়া শাহী জামে মসজিদ। 500 বছর আগে সুলতানি শাসনামলে স্থাপিত হয় এ শাহী মসজিদটি। এ মসজিদের নামানুসারে এলাকার নাম হয়েছে মসজিদবাড়িয়া। দীর্ঘদিন সংস্কারের অভাবে বর্তমানে মসজিদটির সৌন্দর্য ও ঐতিহ্য হারাতে বসেছে। তারপরও ঐতিহাসিক এ মসজিদটি দেখতে প্রতিদিন শত শত মানুষ এখানে আসেন। এই মসজিদখানা 1465 খ্রিস্টাব্দে রকুনুদ্দিন বরবক শাহের আমলে খান মোহাম্মদ উজিয়াল খান কর্তৃক নির্মিত। এই মসজিদখানা পটুয়াখালী জেলার একটি ঐতিহাসিক স্থান। বাংলাদেশের ভিতরে বিভিন্ন অঞ্চল থেকে এটা দেখতে আসে। এটা তো আপনার পটুয়াখালী জেলার মধ্যে ঐতিহাসিক স্থাপনার মধ্যে অন্যতম একটি স্থাপনা। সুলতান রুকনুদ্দিন শাহ বাকলা দখল করে 1465 সালে মির্জাগঞ্জ থানার মসজিদবাড়িয়া গ্রামে 1 গম্বুজ বিশিষ্ট এই মসজিদ নির্মাণ করেন। মসজিদে 3টি দৃষ্টিনন্দন কারুকার্য খচিত মেহরাব রয়েছে। পূর্ব দিকে 3টি খিলান পথ, 6টি 8 কোণার মিনার ও সুদৃশ্য পিলার রয়েছে। একটি বারান্দাযুক্ত মসজিদটির পূর্ব, উত্তর ও দক্ষিণ দিকে 2টি করে জানালা রয়েছে। সংস্কারের অভাবে দরজা, জানালা, কপাট ও পিলারগুলোর অস্তিত্ব বিলীনের পথে। মসজিদ সংলগ্ন একটি বড় দিঘিও রয়েছে। মুসল্লিরা সেখানে ওযু ও গোসল করেন। সহযোগিতা হয় বা প্রত্নতত্ত্ব অধিদপ্তর যদি একটু আগাইয়ে আসেন, আইসা দেখেন, ভালো করে দেখেন, দেইখা তারপর আমাদের এই নির্মাণ কাজটু সুন্দর একটু গুছাই দেন। বর্ষাকালে মসজিদ থেকে পানি চুষিয়া পড়ে এবং রাস্তাটারও বেহাল দশা, মুসল্লিরা আসতে পারে না। অনেক কষ্ট করে আমাদের নামাজ আদায় করতে হয়, খুবই দুর্ভাগ্যের বিষয়। কেউ উদ্যোগ নেয় নাই। প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে মসজিদটি দ্রুতই সংস্কার ও মেরামতের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। বৃষ্টির সময় পানি জমে জলবদ্ধতা দেখা দেওয়ায় এর চারপাশে ড্রেন নির্মাণ করা হয়। আগামী অর্থ বছরে অর্থাৎ 2025-26 অর্থ বছরে আরও কিছু কাজ করার পরিকল্পনা রয়েছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।